হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন 2024 গ্রুপ ডি সংক্রান্ত এক্সামের জন্য ম্যাথামেটিক্স, গসাগু, লসাগু, সরলীকরণ, গড়, অনুপাত ও সমানুপাত এর উপর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আজকের এই ভিডিও তৈরি করা হয়েছে। তো চলো দেখে নিই। মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি এক্সাম অনুষ্ঠিত হচ্ছে 1 সেপ্টেম্বর, তোমরা সকলেই জানো। তো আজকে আমরা মক টেস্ট 4 নিয়ে আলোচনা করব। তো আমরা এর আগে যে 3টে ভিডিও দেখেছি, অনেকেই হয়তো দেখোনি, তোমাদেরকে বলবো তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে অবশ্যই ক্লিক করে বাকি ভিডিওগুলো দেখে নেবে। আজকে মক টেস্ট 4 আমরা আলোচনা করব। তো এখানে 14টা করে অঙ্ক দিচ্ছি, পাটিগণিতের অঙ্ক। এই মোবাইল থেকে করা খুবই কঠিন কাজ, একটা ছোট স্ক্রিনের মধ্যে হাতে করে তৈরি করা। তো সেজন্য তোমাদেরকে শর্ট ফর্মে কিন্তু আমি এটা দিচ্ছি, যেহেতু হাতে খুব সময় কম রয়েছে। এই শর্ট ফর্মে যদি কারো অসুবিধা হয়, অবশ্যই খাতা কলম নিয়ে অঙ্কটা খাতায় একবার পাতিয়ে নিয়ে তারপরে অঙ্কটা করার চেষ্টা করবে এবং দেখে নেবে ফর্মুলাটা কি বলছি। তো চলো, তোমরা জানো এগুলো, আর আমি বলছি না। এবার আমরা শুরু করব ডাইরেক্ট। 1 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্নতে কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে 24, 36 এবং 40-এর লসাগু নির্ণয় করো। তো তোমরা সকলেই জানো লসাগু কিভাবে নির্ণয় করতে হয়। ছোট্ট একটা অঙ্ক দেওয়া হয়েছে এখানে, 24, 36 এবং 40। এই ধরনের প্রশ্ন কিন্তু গ্রুপ ডিতে এসেছে বিভিন্ন এক্সামে। তো সেই জন্য এই লসাগুটা তুলে ধরেছি আমি। দেখো কিভাবে করা যায়। দেখো, প্রথমত আমরা আগে পাতিয়ে নেব যে 24, 24, 36, 40। তো এটাকে আমরা 2 দিয়ে আগে ভাগ করব। দেখো, 2 দিয়ে যদি ভাগ দেওয়া যায় তাহলে 12 দুগুণে 24, 18 দুগুণে 36, 20 দুগুণে 40। তারপরে আমরা ফের 2 দিয়ে দেব, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 10 দুগুণে 20। জোড় সংখ্যা যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা 2 দিয়ে দেব। আর যারা এগুলো জানো, তোমরা বড় সংখ্যা দিয়েও তোমরা লসাগু করতে পারো। তো এখানে 3 দুগুণে 6, তারপরে 9 যাচ্ছে না, 9টা নিচে নামিয়ে দিলাম, তারপরে 5 দুগুণে 10। দেখো এবার আর 2 দিয়ে যাচ্ছে না, এবার 3 দিয়ে যাবে। 3 দিয়ে দিলে 3 একে 3, 3 তিরিকে 9, আর 5 যাচ্ছে না, 5 নেমে গেল। তাহলে দেখো আমরা এবার লসাগুর এটা আমরা গুণ করে দেখে নেব কত হচ্ছে। এখানে চলে আসছি আমি। 2 গুণ 2 গুণ, কটা 2 আছে, 3টে 2, 2টো 3, একটা 5। তো কত হবে দেখো, 3 5 15, 3 15 45, 45 দুগুণে 90, 90 দুগুণে 180, আর 180 দুগুণে হচ্ছে 360। তাহলে এর উত্তর হয়ে যাচ্ছে 360। তো এইভাবে তোমরা লসাগুটা করে ফেলবে খাতাতে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে অপশন ডি, 360। তো চলো তারপরে 2 নম্বরের প্রশ্নটা দেখে নিই। 2 নম্বরে দেখো বলা হয়েছে 28, 42 এবং 21 সংখ্যাগুলির গসাগু কত। একটা গসাগু করব আমরা। দেখো গসাগু শর্ট ফর্মে একটা গসাগু করে দিচ্ছি। গসাগুটা আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে করে দেখাচ্ছি, এভাবে করা যাবে। প্রথমে 28 দিয়ে আমরা 42কে ভাগ দেবো। 28কে 28, 8 আছে কয়বার, 4 এ 12, হাত থাকলো 1, 3, 1। তো 14 হলো। এই 14 দিয়ে সিঁড়ি ভাঙা যে ভাগ প্রক্রিয়ায় গসাগু হয় সেটা করছি আমি। দেখো এবার 14 দুগুণে 28, তো এটা মিলে গেল। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি 14 গসাগু হলো। তারপরে আমাদের 21 আছে, তাহলে ওই 14 দিয়ে আবার 21কে আমরা ভাগ করব। দেখো 14কে 14 বিয়োগ দিলে 4 হচ্ছে কয়ে, 7 মিলে গেল
তার মানে এই 7 দিয়ে আবার 14কে ভাগ করতে হবে, 7 দুগুণে 14। তাহলে দেখতে পাচ্ছ মিলে গেল। তাহলে এখানে গসাগু হয়ে যাচ্ছে 7। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 7। তাহলে বুঝতে পারলে যে গসাগুর উত্তর কিন্তু বাম দিকেরটা হয়, ডান দিকেরটা না, এটা অবশ্যই মনে রাখবে। তো চলো তারপরে 3 নম্বরের প্রশ্ন কি আছে দেখে নিই। দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 315 এবং এখানে 7 মানে 7। একটি সংখ্যা 35 হলে অপরটি কত? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে দেখা যায়। তো দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 315 এবং 7, একটি সংখ্যা 35 হলে অপরটি কত? তো আমরা এই অঙ্কটাকে করার জন্য একটা শর্ট ফর্মে আমি বলবো যে দুটি সংখ্যার লসাগু গসাগু দেওয়া থাকলে চোখ মুজে যেটা করতে হবে তোমাদের, দেখো লসাগু এইটা লিখবে, লসাগু লসাগু ইন্টু গসাগু, গসাগু এটা লিখে বাই অপর সংখ্যা, এটা লিখে দেবে অপর সংখ্যা, দন্তাস্য অনুসর্গ হয়ে যা ফেলা আঁকা, এটা লিখবে। লেখার পরে সংখ্যাগুলো বসিয়ে দেবে। দেখো লসাগু ইন্টু গসাগু বাই অপর সংখ্যা, এই ফর্মুলাটা কিন্তু মনে রাখতে হবে। এই ধরনের যে কোনো অঙ্ক আসলেই এই ফর্মুলাটা মনে রাখবে যে লসাগু ইন্টু গসাগু বাই অপর সংখ্যা। তো চলো আমরা এবার কিভাবে ওটাকে গুণ করে দেবো দেখো। তাহলে লসাগু ইন্টু গসাগু, তাহলে লসাগু দেওয়া আছে কত? 315। তাহলে আমরা আগে 315 লিখব, 315 ইন্টু আর গসাগু কত আছে? 7। এটা লেখার পরে বাই অপর সংখ্যাটা বার করতে গেলে একটি সংখ্যা যেটা দেওয়া আছে ওইটা অপর সংখ্যা হিসাবে এখানে নিচে লিখে দিতে হবে। এবার কাটাকাটি করবে, 5 7 35 কেটে গেল, এটাকে কেটে যাবে 5 দিয়ে একবারে কেটে যাবে। দেখো 5 6 30, 1 থাকছে 15, তার মানে 3 5 15, 63। তাহলে অপশনে উত্তর হয়ে যাচ্ছে দেখো 63 কোথায় আছে? অপশন 63 আছে অপশন ডিতে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 63। তো চলো তারপরের প্রশ্নটা দেখে নিই আমরা, 4 নম্বরের প্রশ্ন। দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের গসাগু 5 হলে সংখ্যা দুটির সমষ্টি কত? প্রশ্নটা ভালো করে দেখে নাও। দেখো এই অঙ্কটা আমরা দুরকমভাবে করতে পারি। প্রথমে আমরা দেখব এই 4:5 লেখা আছে, যেটা এই 4 আমরা এটা ধরে নিলাম 4x আর 5x, এই 4x আর 5x এর গসাগুটা কত? এর গসাগুটা যদি আমরা করি, দেখো 5 একে 5, তার মানে 1 থাকছে x, এখানে x হচ্ছে গসাগু। তো এখানে গসাগুটা বলে দিচ্ছে। যদি আমরা ডাইরেক্ট এইভাবে করি যে x এর মান 5 হলো গসাগু, তাহলে আমরা এবার প্রত্যেকটা সংখ্যা থেকে নেব যে প্রথমে 4x আছে, তাহলে 4x মানে কি 4 ইন্টু 5 হলো একটা, আর এবার সমষ্টি বলেছে যেহেতু তাহলে এটা যোগ করতে হবে। আর একটা বলেছে 5 ইন্টু 5 ইন্টু 5, তাহলে কি হলো? তো এখানে 4 5 20, আর এটা যোগ, এটা 5 5 25, তাহলে আর 20 আর 25 হচ্ছে কত? 45। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে 45। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 45। যদি আমরা এভাবে করি তবু হবে। তবে দেখো আমি একটা লিখে রেখেছি এখানে, যদি আমরা এরকম করে দেখে নিই যে দুটি সংখ্যার সমষ্টি, এই দুটি সংখ্যার সমষ্টির সমান আমরা যদি বলি যে সংখ্যা দুটির অনুপাতের পদগুলির যোগফল, সংখ্যা দুটির অনুপাতের পদ, তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি অনুপাত 4:5, তো সেই 4:5 যে পদ সেগুলোর যোগফল ইন্টু গসাগু। তাহলে দেখো এখানে আমরা যোগফল যদি করি 4, এখানে লিখে দিয়েছি দেখো 4 আর 5 হচ্ছে 9, আর তার পাশে আমরা দেখেছি ইন্টু 5, তার মানে এটা গসাগুটা গুণ করতে হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে 4 আর 5 9, আর এই 5 দিয়ে গুণ করলে 5 9 45। এভাবেও তোমরা করে নিতে পারো। তো চলো তারপরের প্রশ্নটা দেখে নিই।
5 নম্বরের প্রশ্ন দেখো, দুটি সংখ্যার গসাগু 12 এবং তাদের অনুপাত হচ্ছে 3:5, তাদের গুণফল কত? এখানে গুণফলটা চেয়েছে, আগেরটায় সমষ্টি চেয়েছিল মানে যোগফল চেয়েছিল, এখানে এই সংখ্যা দুটির গুণফলটা কত হবে সেটা চাওয়া হয়েছে। তো দেখো এটা যদি আমরা দেখি সরাসরি, আমি এখানে দেখো লিখে রেখেছি, যদি এরকম আমরা ডাইরেক্ট বলি দুটি সংখ্যার গুণফল, আমরা যদি ডাইরেক্ট বলে দিই যে দুটি সংখ্যার গুণফল, এই দুটি সংখ্যার গুণফলের একটা ফর্মুলা, সেটা হচ্ছে সংখ্যা দুটির অনুপাতের পদগুলির গুণফল ইন্টু গসাগুর বর্গ। এইটাকে খেয়াল রাখতে হবে, যদি আমরা এই ফর্মুলা অনুযায়ী করি তাহলে মনে রাখতে হবে যে দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির অনুপাতের পদগুলির গুণফল ইন্টু গসাগুর বর্গ করতে হবে। তাহলে যেটা গসাগু দেওয়া আছে এখানে আমরা দেখতে পাচ্ছি গসাগু দেওয়া আছে 12, তাহলে সংখ্যা দুটি দেওয়া আছে কি, সংখ্যা দুটি আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা অনুপাত দেওয়া আছে, অনুপাতের পদগুলি বলা হয়েছে, তাহলে 3 ইন্টু 5, এখানে দেখো 3 ইন্টু 5, আর এখানে দেখো 12 বর্গ, কেন বলছি এখানে গসাগু হয়েছে, গসাগুর বর্গটা চাওয়া হয়েছে, তাহলে এখানে 12, এই 12 বর্গ করে দেবো, তাহলে 3 5 কত হচ্ছে, 3 5 15 ইন্টু 12 বর্গ হচ্ছে 12 12 144, তাহলে 15 ইন্টু 144 হয়ে যাবে 2160, এটা গুণ করে দিলে 2160। তো আমরা দেখে নেব কোথায় 2160 আছে, দেখো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এখানে আমরা দেখতে পাচ্ছি সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 2160 হয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তরটি। তারপরে আমরা একটা দেখো এখানে সরলীকরণ দেওয়া হয়েছে, সরল করতে বলা হয়েছে, খুব সুন্দর একটা সরল, দেখো তোমরা এই সরলটাকে প্রথমে দেখে নাও কিভাবে সরলটা করতে হবে। তো চলো সরলটা দেখে নিই একবার কিভাবে করতে হবে। দেখো এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে প্রথম ব্র্যাকেটের কাজ, তো প্রথম ব্র্যাকেটের কাজ যদি আমরা করি তাহলে যা আছে সেটা আমরা লিখে দেব। প্রথমে লিখব 2 থার্ড ব্র্যাকেট 2 বিয়োগ দ্বিতীয় ব্র্যাকেট 2, তো এই পর্যন্ত আমি লিখে রেখেছি। তারপরে দেখো এবার আছে 2, ব্র্যাকেটের আগে 2 দেওয়া আছে, আমি এটা একবারে করে নেবো, আগে প্রথম ব্র্যাকেটের কাজটা করে নিচ্ছি। দেখো এখানে ভিতরে 2 2 আছে, তার মানে কি 2 এর 2 4 হচ্ছে, 4কে দেখো 4এর ব্র্যাকেট প্রথম ব্র্যাকেটের আগে কিন্তু একটা 2 আছে, সেই 2-এর আর ব্র্যাকেটের মাঝখানে কোনো চিহ্ন নেই, যদি এই ধরনের কোনো চিহ্ন না থেকে থাকে সেটা অবশ্যই গুণ ধরে নেবে, এখানে আমরা এটা গুণ বলে ধরে থাকি। তো দেখো তাহলে এখানে 2 আর 2 4, 4কে যদি আমরা 2 দিয়ে গুণ করি কত হবে, 4 2 8, তাহলে আমরা এখানে 2 বিয়োগ লিখে রাখলাম, দিয়ে এবার এখানে আমরা একবারে ডাইরেক্ট 8 লিখে দেবো। এবার প্রথম ব্র্যাকেটটা উঠে গেল, দ্বিতীয় ব্র্যাকেটটা নামিয়ে দিলাম এবং তৃতীয় ব্র্যাকেটটাও নামিয়ে দিলাম। এবার আমরা চলে আসবো, দেখো এখানে আমরা 2টা নিলাম, এবার দ্বিতীয় ব্র্যাকেটের কাজটা করব, 2 বিয়োগ দ্বিতীয় ব্র্যাকেটের যদি আমরা কাজটা করি তো কত হবে দেখো এখানে, চলো দেখে নিই আমরা, এটা বাংলাতে অঙ্কটা করছি, এখানে 8 বলেছি মুখে কিন্তু লেখা হয়ে গেছে 4, তো এটাকে অবশ্যই বাংলায় লিখে নেবে 8, এটা 8 করে নেবে। তো এবার আমরা যদি বিয়োগ করি দেখো -8 থেকে 2 যদি বিয়োগ করি তাহলে -6 থাকে, আর তার আগে দেখো একটা মাইনাস আছে, তাহলে এই মাইনাস মাইনাস গুণ করলে কিন্তু মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, তাহলে এখানে +6 হয়ে যাবে। থার্ড ব্র্যাকেট নামিয়ে দিলাম, তো এগুলো তো আমাদের মাইনাস দেওয়াই আছে। এবার আমরা দেখব -2 মাইনাস দেওয়ার পরে এবার আমরা যোগ করে নেব, এখানে 2 আর 6 8 হয়ে যাচ্ছে, 2 আর 6 8, এবার আমরা সরাসরি বিয়োগটা করে দেবো, -8 থেকে যদি 2 মাইনাস করা হয় তাহলে মাইনাস এখানে 6 হয়ে যাচ্ছে। তো এখানে ইংরাজি বাংলা মিশ হয়ে যাচ্ছে, বিষয়টা ইংরাজিতে করা সেই জন্য বাংলাতে করা হয়ে গেছে এখানে, যাই হোক। তো আরেকবার আমি পরিষ্কার করে দিচ্ছি, দেখে নাও প্রথম থেকে, ইংরাজিতে করি, বাংলায় করলে একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে। আচ্ছা ইংরাজিতে সংখ্যাটাকে আমরা পাতিয়ে নিচ্ছি, প্রথমে 2, তারপরে ব্র্যাকেট 2 মাইনাস
প্রথম ব্র্যাকেটের কাজটা আগে শেষ করে নিই। তো এখানে 4 দিয়ে 8, আমি এবার প্রত্যেকটা ইংরাজিতে লিখছি, ধরে নেবে। 2 এখানে আসছে প্লাস হয়ে যাচ্ছে 6, দ্বিতীয় ব্র্যাকেটটা নেমে গেল এখানে, তারপরে এখানে 2 মাইনাস এখানে আসছে 8, তাহলে এখানে -6। তো ইংরাজিতে লিখে দিলাম এবার। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে অপশন ডি, -6। তারপরের প্রশ্ন আমরা দেখে নেব। 7 নম্বরের প্রশ্ন দেখো, 5টি সংখ্যার মধ্যে প্রথম 4টি সংখ্যার গড় 26, শেষ 4টি সংখ্যার গড় হচ্ছে 25, প্রথম ও পঞ্চম সংখ্যার পার্থক্য কত? তো 5টি সংখ্যার মধ্যে প্রথম 4টি সংখ্যার গড় বলেছে, তাহলে আমরা এটা ডাইরেক্ট করে নিতে পারি এইভাবে। দেখো যে প্রথম, আমি একবারে লিখে দিচ্ছি যে 5টি সংখ্যার মধ্যে প্রথম 4টি সংখ্যার গড়, তাহলে প্রথম 4টি সংখ্যার মোট কত হবে? তো ওখানে আমরা প্রথম 4টি সংখ্যার মোট দেখে নেব। তো 4 দিয়ে আমরা 26কে আগে গুণ করে নেব, তাহলে কত হবে? এটা 26 দিয়ে গুণ করলে দেখো 6 দুগুণে 4 4 24, তার মানে 104 হচ্ছে 104। আর তারপর বলছে শেষ 4টে, তাহলে শেষ 4টেটা 25 গড় হচ্ছে, তো 25 গড় হলে এখানে 4 গুণ 25 দিয়ে গুণ করে নেব। তো 25 দিয়ে গুণ করলে কত হবে? 100 হবে, 4 25 100। তাহলে এটাকে কি বলেছে? প্রথম ও পঞ্চম সংখ্যার পার্থক্যটা কত? তাহলে এখান থেকে আমরা যদি একবারে মাইনাস করে দিই তাহলে পার্থক্যটা পেয়ে যাব। দেখো 4 আসছে, 104 থেকে 100 বাদ দিলে 4 থাকে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে অপশন এ, 4। তো চলো তারপরে দেখে নিই 8 নম্বরের প্রশ্নটা। দেখো, পরপর 6টি জোড় সংখ্যার গড় 8 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? পরপর 6টি জোড় সংখ্যার গড় 8 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? তো এটাকে আমরা একটা শর্ট ফর্মে করতে পারি। যদি আমরা সংখ্যাটাকে ধরে নিই, শর্ট ফর্মে আমরা করতে পারি। একটা ফর্মুলা রয়েছে, আগে ফর্মুলাটা তোমরা দেখে নাও। ফর্মুলাটা আমরা এরকম ধরি যে 2 × n - 1, এই ফর্মুলাতে যদি আমরা এই ধরনের অঙ্ক, যে কোনো অঙ্ক এসে থাকলে এই ফর্মুলাতে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো, তো এখানে যেটা n সংখ্যক আমরা যদি ধরি, তো পরপর 6টি সংখ্যার কথা বলা হয়েছে, তাহলে n এর মানটা কিন্তু 6 হয়ে যাবে, এটা খেয়াল রাখবে। তো এখানে দেখো 2 কিছু নাই মানে গুণ, 2 × বলা হয়েছে, তাহলে 2 এর গুণ, তারপরে এখানে 6 - 1। আচ্ছা, এখানে দেখো 2, তাহলে এখানে গুণ হচ্ছে, 6 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে? 5 হচ্ছে, তাহলে কত হচ্ছে? 5 দুগুণে 10। খুব সহজেই কিন্তু এইভাবে অঙ্কটা করা যাবে যদি ফর্মুলাটা মনে থাকে। তাহলে 2 × n - 1 এই ফর্মুলা দিয়ে যে সংখ্যা, যতগুলো সংখ্যার কথা বলা হবে, পরপর 6টি সংখ্যার কথা বলা হয়েছে, তাহলে সেই সংখ্যাটা n এর মান হয়ে যাবে, n সমান 6। তো n এর মানটা যদি বসিয়ে দেওয়া হয়, তারপরে আমরা এখানে 1 মাইনাস করে নেব, তাহলে কিন্তু আমরা ডাইরেক্ট কিন্তু সংখ্যাটা পেয়ে যাব। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন এ, 10। তারপরের প্রশ্ন আমরা দেখে নেব 9 নম্বরের প্রশ্ন। দেখো, পিতা ও পুত্রের গড় বয়স 25 বছর এবং পিতা ও মাতার গড় বয়স 38 বছর, মাতা ও পুত্রের বয়সের পার্থক্য কত? দেখো, এই প্রশ্নটা কিভাবে আমরা সলভ করব? পিতা ও পুত্রের গড় বয়সটা দেওয়া আছে, তাহলে দুজনের গড় বয়স যদি আমরা দেখি, তাহলে মুখে মুখে আমরা করি আগে। 25 দুগুণে 50 হচ্ছে মোট বয়স হচ্ছে। পিতা ও পুত্রের গড় বয়স যদি 25 হয়, তাহলে দুজনের মোট বয়স কত হবে? 50 হবে। এবং পিতা ও মাতার গড় বয়স 38, তাহলে পিতা এবং মাতা এরাও দুজন, তাহলে এদের 38 দুগুণে কত হবে? দেখো 76 বছর। মাতা ও পুত্রের বয়সের পার্থক্য কত? মাতা ও পুত্রের বয়সের পার্থক্য কত? তাহলে আমরা এটা যদি বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু যদি 76 থেকে 50 বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা ডাইরেক্ট পেয়ে যাচ্ছি। দেখো, আমি এখানে লিখে রেখে দিচ্ছি যেটা বললাম। মাতা ও পুত্রের বয়সের পার্থক্য যদি আমরা এইভাবে করি, তবু হয়ে যাবে যে পিতা ও মাতার বয়সের সমষ্টি মাইনাস পিতা ও পুত্রের বয়সের সমষ্টি। তাহলে এখানে আমরা যেটা আমি মুখে বলে দিয়েছি, দেখো এখানে মাতা ও পুত্রের বয়সের পার্থক্য যখনই বের করবে, তখন পিতা মাতার বয়সের সমষ্টিটা আগে বার করতে হবে, এবং তারপরে পিতা ও পুত্রের বয়সের সমষ্টিটা বার করে দুটোর বিয়োগফল।
অর্থাৎ আমরা দেখলাম যে 25 দুগুণে 50 হচ্ছে পিতার পুত্রের বয়সের সমষ্টি, আর পিতার মাতার বয়সের সমষ্টিটা 38 থেকে এখানে গুণ করলে 76 হচ্ছে। তাহলে আমরা ডাইরেক্ট 76 থেকে যদি 50 মাইনাস করে দিই তাহলে হয়ে যাচ্ছে 26। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা, আমি এখানে এটা বইয়ের ভাষা, কিন্তু আমি যেটা বললাম এরকম মুখে মুখে করে দিলে হয়ে যাবে। তবে এখানে বইয়ে যদি দেওয়া আছে, দেখো 2কে 38 দিয়ে গুণ করা আছে, দিয়ে মাইনাস করে 2 গুণ 25 দেওয়া আছে, একই এই জিনিসটা যেটা লেখা আছে সেটা করা আছে। এবার এইটাকে কিন্তু সরলের মতো কিন্তু 2টাকে কমন নেওয়া হয়েছে, এখানে অনেকে বুঝতে পারবে না, বলবে। তো এখানে 2কে কমন নিয়ে 38 আর 25টা এখানে রেখে দেওয়া হয়েছে। তাহলে এখানে 2 কমন মানে এখানে 2 গুণ হয়ে যাচ্ছে। তাহলে এবার 38 থেকে 25 যদি আমরা মাইনাস করি, দেখো 38 থেকে যদি আমরা 25 মাইনাস করি তাহলে কত আসবে? 13 আসবে। 38 থেকে 25 মাইনাস করলে 13 আসবে। তাহলে 13কে যদি এই 2 দিয়ে গুণ করা হয় 13 দুগুণে 26 হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো তারপরের প্রশ্নটা আমরা দেখে নেব। 10 নম্বরের প্রশ্ন, প্রথম 48টি জোড় সংখ্যার গড় কত? প্রথম 48টি সংখ্যার গড় কত? দেখো এই প্রশ্নটার একটা ফর্মুলা যদি আমরা শর্টকাটে ধরি খুব তাড়াতাড়ি হয়ে যাবে, না হলে এই 48টি জোড় সংখ্যা খুঁজতে খুঁজতেই তোমাদের কিন্তু অনেক সময়টা লেগে যাবে। তো বলবো যে প্রথম n সংখ্যক জোড় সংখ্যার গড়ের একটা যে ফর্মুলা রয়েছে, আমরা n সংখ্যক সংখ্যা দিয়ে প্রকাশ করে থাকি, তো সেটা হচ্ছে n প্লাস 1। শুধু এইটুকু মনে রাখতে পারলেই কিন্তু তোমরা এই ধরনের প্রশ্নগুলো খুব সহজেই সলভ করে ফেলবে। দেখো যদি n এর মানটা, আমার প্রথম 48টি জোড় সংখ্যার কথা বলা হয়েছে, তাহলে আমি n এর মানটা এখানে 48টাকে ধরে নেব। তাহলে 48-এর সঙ্গে যদি আমি 1 যোগ করে দিই ডাইরেক্ট কিন্তু উত্তরটা পেয়ে যাব। তাহলে 48 আর 1-এ 49 হয়ে যাচ্ছে। দেখো অপশন কোথায় আছে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 49 হচ্ছে প্রথম 48টি জোড় সংখ্যার গড়। তো চলো তারপরে 11 নম্বরের প্রশ্নটা দেখে নেব। 11 নম্বরের প্রশ্নটা একটা শর্ট প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। দেখো বলেছে কোনো অনুপাতে পূর্ব পদের মান উত্তর পদের চেয়ে বড় হলে তাকে কি বলে? কোনো অনুপাতে পূর্ব পদের মান উত্তর পদের চেয়ে বড় হলে তাকে কি বলে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি। তো তোমাদেরকে বলবো এখানে যে পূর্ব পদ এবং উত্তর পদ এই বিষয়টা কিন্তু তোমাদের জানার দরকার আছে। যে আমরা অনুপাতে যেখানে আমরা দেখতে পাই 3টে অংশ ভাগ আছে, একটা হচ্ছে তোমার প্রথমত যেটা বলা হয় যে পূর্বপদ। পূর্বপদটা কি? একটা আমি এখানে উদাহরণ দিচ্ছি, যেমন 3:5 লিখলাম। তো এটা পূর্বপদ হচ্ছে প্রথমে যেটা থাকছে বাম দিকে 3টা হচ্ছে পূর্বপদ, এই পূর্বপদ হচ্ছে এটা, আর ডান দিকেরটা 5টা হচ্ছে উত্তরপদ। এটা কিন্তু মনে রাখবে। তাহলে মনে রাখতে হবে যদি পূর্বপদ ছোট হয় তাহলে সেটা হবে লঘু অনুপাত। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। পূর্বপদ যদি ছোট হয় তাহলে দেখতে পাচ্ছ পূর্বটা 3 আছে আর উত্তরপদটা 5 আছে, তাহলে 3 ছোট, তাহলে 3 যদি ছোট হয়ে যায় তাহলে এটাকে আমরা বলবো লঘু অনুপাত। এবার যদি ওটাকে আমরা ঘুরিয়ে দিই, যদি বলা হতো যে 5:3, তাহলে 5টা হয়ে যাচ্ছে কি পূর্বপদ, আর পূর্বপদ বড় হয়ে যাচ্ছে। তাহলে পূর্বপদ যদি বড় হয় তাহলে সেটাকে আমরা বলবো গুরু অনুপাত। তাহলে এখানে আমাদের চাওয়া হয়েছে যে কোনো অনুপাতে পূর্বপদের মান উত্তরপদের চেয়ে বড় হলে, তাহলে এখানে উত্তরপদের থেকে আমাদের পূর্বপদটা বড় হয়ে যাচ্ছে, তাহলে বড় হলে সেটা কী হবে? গুরু অনুপাত। এটা মনে রাখতে হবে। আর একটা আমরা এখান থেকে পাই, সেটা হচ্ছে সমানুপাত। যদি দুটো অনুপাতের সমান হয়ে যায়, যদি এরকম থাকে 3:3, তাহলে সেটাকে আমরা সমানুপাত বলবো। তো চলো তারপরের প্রশ্ন 12 নম্বরের প্রশ্নটা দেখে নিই। 12 নম্বরের প্রশ্ন বলেছে, দেখো এ এর 87.1/2% সমান বি এর 41.2/3% হলে a:b সমান কত হবে? তো চলো এই অঙ্কটা সমাধান করে আমরা দেখি। তো এখানে আমরা প্রথমে দেখো যেটা আমরা লিখব যে a:b, এখানে বলা হচ্ছে a:b এইটার সমান কত হবে? যদি আমরা a:b, a এর 87% মানে এর সাথে গুণ হয়ে আছে, তাহলে a:b একবারে আমরা যদি লিখি, এটাকে যদি আমরা পূর্ণ ভাঙি 87.1/2-কে যদি আমরা পূর্ণ ভাঙি তাহলে সেখানে দেখব যে 125 হচ্ছে। কত? 125 বাই এখানে নিচে 2, এটা হচ্ছে। তারপরে আমরা এখানে ইস টু দিয়ে দিচ্ছি,
তারপরে 41 পূর্ণ 2 এর 3, এটাকে যদি আমরা পূর্ণ ভাঙি এটা হয়ে যাবে পূর্ণ ভাঙলে 100 দেখো 41 পূর্ণ এটা 125 হচ্ছে 41 পূর্ণটাকে আমরা আগে লিখছি। দেখো আর একবার দেখে দিই। তো A ইজ টু B এটার সমান যদি আমি এখানে আগে লিখে রাখি যে 41 পূর্ণ, তাহলে সুবিধা হবে 41 পূর্ণ 2 এর 3 ইজ টু 87 পূর্ণ 1 এর 2। এইটাকে যদি আমরা পূর্ণ ভাঙি, এটাকে সরাসরি ডাইরেক্ট পাতিয়ে নিয়েছি আমরা আগে। তো এবার আমরা দেখব যে যদি পূর্ণ ভাঙা হয় তাহলে 41 পূর্ণ 2 এর 3 মানে কত হচ্ছে, 3 একে 3 আর এতে 5, তার মানে 125 হচ্ছে। এটা 125 বাই 3 হচ্ছে ইজ টু, এটা হচ্ছে 7 গুণ 14 আর 15, তার মানে 5 আর 17, 175 বাই 2। তো এটা হচ্ছে। এখন যদি আমরা এই 175 বাই 2 আর এখানে 125 বাই 3 এটাকে যদি আমরা ক্যালকুলেশন করে নিচে কারটাকে লসাগু করে নিয়ে আমরা সিঙ্গেল ওয়ার্ডে যদি নিয়ে আসি, সিঙ্গেল শব্দে, দেখো এখানে 3 দুগুণে 6 হবে। তো 3 দুগুণে 6 যদি হয় তাহলে আমরা 125 বাই 3কে আমরা 6 দিয়ে গুণ করবো একবার, আর এটা আমি এখানে ডাইরেক্ট লিখে দিলাম, এখানে একবার 6 দিয়ে গুণ করব। তাহলে দেখো 6 দিয়ে যদি গুণ করা হয় তাহলে এখানে 3 দুগুণে 6 কেটে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে কত 250। 125 দুগুণে কত হচ্ছে 250, এটা হচ্ছে 250 ইজ টু, আর এটা হচ্ছে 3 দুগুণে 6, এখানে 3 মানে 175 3-এ গুণ করলে কত হবে, 175 3-এ গুণ করছে 525, হচ্ছে কত 525। তো চলো 250 আর এই 525কে আমরা এবার অনুপাত করে দেখে নিই। 250, 250 আর 525, এটাকে যদি আমরা ভাঙি, প্রথমত দেখো আমরা যদি 5 দিয়ে ভাঙি, 5 5 25, তাহলে 50 হচ্ছে। এটাকে 5 দিয়ে ভাঙলে 5 10 5 একে 5 যাচ্ছে না, তার মানে 5 5 25, 105। এবার ফের 5 দিয়ে যদি আমরা ভাঙি, 5 10 50, এটাকে 5 দিয়ে ভাঙলে 5 দুগুণে 10, 5 একে 5 আর যাচ্ছে না, তাহলে এটা হচ্ছে 10 ইজ টু 21। তো আমরা এটা দেখে নেব, এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে অপশন সি, 10 ইজ টু 21। এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে গেল। তারপরে চলো আমরা 13 নম্বরের প্রশ্নটা দেখে নেব। এখানে একটা চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে বলা হয়েছে। চতুর্থ সমানুপাতির নির্ণয়ের একটা ফর্মুলা রয়েছে। তো চতুর্থ পার্টটা যদি আমাদের বের করতে হয়, ডাইরেক্ট আমরা এরকম লিখব। ফর্মুলাটা হচ্ছে চতুর্থ সমানুপাতির ফর্মুলা হচ্ছে চতুর্থ, সবসময় খেয়াল রাখবে চতুর্থ যদি বার করতে বলা হয় তাহলে প্রথম দিয়ে ভাগ। তাহলে প্রথমে দেখো এখানে 3 9 12 রয়েছে, তাহলে প্রথমটা হচ্ছে 3, চোখ মুজে 3টা নিচে লিখবে। তাই চতুর্থ ফর্মুলা যেটা আছে তাহলে সেটা হবে চোখ মুজে 3 দিয়ে ভাগ হবে, আর বাকি যে দুটো আছে দ্বিতীয় এবং তৃতীয়, এই দ্বিতীয় এবং তৃতীয় এটা গুণ হয়ে যাবে। তো একটা ফর্মুলা এটা মনে রাখতে হবে, চতুর্থ পার্টটা বার করতে গেলে প্রথমটা দিয়ে ভাগ, তার মানে প্রথমে 3 আছে আর বাকি দুটো গুণ, অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় গুণ। এবার কাটাকাটি করে দিলেই হবে একটা, 3 3-এ 9 এখানে কেটে দিলাম, 3 12 কত হলো, 3 12 36। দেখো এখানে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 36 হয়ে যাচ্ছে। তো এরকমভাবে আরও ফর্মুলাগুলো যদি তোমাদেরকে মনে রাখতে হয় ঠিক এইভাবে মনে রাখবে। যদি তোমাদের দ্বিতীয় চাই, সবসময় মনে রাখবে যদি দ্বিতীয় সমানুপাতিটা চাই তাহলে সেখানে চোখ মুজে তৃতীয় দিয়ে ভাগ, আর বাকি যে দুটো থাকবে প্রথম আর চতুর্থ সে দুটো গুণ করে দেবে। তারপরে যদি তৃতীয় চাই তাহলে তৃতীয় থাকলে দ্বিতীয় দিয়ে ভাগ, ঠিক এইরকম করে। যদি প্রথমটা চাই তাহলে কি চতুর্থ দিয়ে ভাগ, তাহলে প্রথমের সাথে চতুর্থ, দ্বিতীয়ের সাথে তৃতীয়, এই দুটো যেটা চাইবে তার উল্টোটা দিয়ে ভাগ করে দিয়ে বাকি দুটো গুণ করে দিলেই কিন্তু তোমরা প্রত্যেকটা এই ধরনের অঙ্ক আসলেই কিন্তু পেরে যাবে। তাহলে চতুর্থ সমানুপাতে যেটা বার করতে হলো সেটা হচ্ছে প্রথমটা দিয়ে ভাগ আর দ্বিতীয় তৃতীয় গুণ। ঠিক এইরকম ফর্মুলাই করলে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। তো আজকের শেষ প্রশ্ন দেখো, 14 নম্বরের একটা প্রশ্ন আছে, এ 30% সমান বি এর 0.25% সমান সি এর 1/5 হলে এ বি সি সমান কত হবে? তো এই প্রশ্নটা তোমাদেরকে দেব, তোমরা অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তরটা এখানে কমেন্ট করে জানিয়ে দেবে।
তো আজ এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো একটি ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।